প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হঠাৎ চোখ থেকে পানি পড়া। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কিউ এম ইকবাল হোসেন 1958 সালের আগস্টে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআইএইচএস হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং শুভেচ্ছা দর্শকদের। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখ থেকে হঠাৎ অতিরিক্ত পানি পড়া। তো স্যার, প্রথমে আমি একটু জানতে চাইবো যে এটা আসলে কেন হচ্ছে, এই রোগটা কেন হয় বা কোন ধরনের রোগীদের ক্ষেত্রে বা কোন বয়সে এটা রোগটা আপনারা বেশি পেয়ে থাকেন? ধন্যবাদ। আসলে তো একটা গুরুত্বপূর্ণ সমস্যাই। বয়স ভেদে আমরা আসলে দুই সময়ে বেশি এই রোগটা বেশিরভাগ পেয়ে থাকি। একটা হচ্ছে নবজাতক, নতুন ছোট বাচ্চাদের চোখ থেকে পানি পড়া। আচ্ছা। আর একটা হচ্ছে মধ্যবয়স বা তারপরে। আসলে তো সাধারণভাবে চোখে ফিজিওলজিক বলি আমরা, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্যই চোখে নর্মালি কিছু পানি তৈরি হয়, সারাক্ষণই চোখে একটু করে অশ্রু তৈরি হয়। এই অশ্রুটা চোখের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজন। এটা শুকিয়ে গেলে যেমন একটা চোখের কর্নিয়াতে ঘা হতে পারে বা রোগ হতে পারে, ঠিক তেমনি এটা যেটা প্রয়োজনের চেয়ে বেশি যদি তৈরি হয়, অথবা এটা ড্রেনেজ সিস্টেম বলে একটা আছে, চোখ থেকে নাকে পানি চলাচলের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমাদের চোখে যে পরিমাণ পানি তৈরি হচ্ছে তার একটা পরিমাণ পানি নাকে গিয়ে শুকিয়ে যায়, ওই রাস্তায় চলে যায়। আচ্ছা। জন্মের পরপরই সাধারণত জন্মের সময় চোখে পানি তৈরি হয় খুব কম, প্রায় হয় না। তার কয়েকদিনের মধ্যেই ছোট শিশুর চোখের পানি তৈরি হয় শুরু করে দেয়। তো দেখা যায় যে মা বাচ্চাকে কোলে নিয়ে এসে আমাদের কাছে এসে বলে যে আজকে বাচ্চার বয়স 7 দিন, আজকে 2 দিন ধরে বাচ্চার চোখ থেকে পানি পড়ছে, চোখটা ভেজা কিংবা কেতর হচ্ছে। তো এই সময় এটা হচ্ছে যে চোখে থেকে নাকে পানি চলাচলের রাস্তার শেষ প্রান্তটা বন্ধ থাকে অনেক বাচ্চার, যেটা অনেক সময় নিজে নিজেই খুলে যায় জন্মের পরে 1 সপ্তাহ থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে, শতকরা 90% ক্ষেত্রে খুলে যায়। কিন্তু খোলার আগ পর্যন্ত ওই অতিরিক্ত পানিটা চোখ থেকে বেয়ে পড়তে থাকে। এটা খুবই অ্যালার্মিং মায়ের জন্য, অন্যদের জন্য। তো এইটা চিকিৎসাও আছে। এবং আরেকটা যেটা আমরা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে মধ্যবয়স বা তারপর। স্যার, সেই ক্ষেত্রে রোগীদের প্রেজেন্টেশনটা কেমন হয়ে থাকে? সেক্ষেত্রে রোগীরা প্রথম দিকে অল্প পানি পড়ে, মুছতে থাকে। তারপর আস্তে আস্তে যখন এটা যদি ইগনোর করে, তাহলে সেখানে দেখা যায় যে বয়স্ক রোগীদের কথা আপনি যেটা জানতে চাচ্ছেন, তাদের নেত্রনালী বন্ধ থাকলে তখন ওইটাতে আস্তে আস্তে সেই পানিটাতে ব্যাকটেরিয়া গ্রো করে, রোগ জীবাণু গ্রো করে, এবং তাতে করে ওখানে ইনফেকশন হতে পারে, ফুলে যায়, পেকে যায় কারো কারো, এবং পেকে ওখান থেকে সবসময় একটা সোর্স অফ ইনফেকশন বা রোগ জীবাণু, ওখানে একটা কালচার হচ্ছে, সব রোগ জীবাণু বেড়ে যাচ্ছে সংখ্যায়। তারা চোখের কর্নিয়াটাকে নষ্ট করে দিতে পারে, অন্য ক্ষতি হতে পারে, কিংবা চোখের কোনায়, চোখের এবং নাকের মাঝখানে এই জায়গাটায় দেখা গেলো পেকে গিয়ে ফোড়া হলো। আচ্ছা, এই ধরনের সমস্যা হতে পারে, কর্নিয়া ঘা হয়ে চোখ নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায়, অনেকের ক্ষেত্রে এরকম কমপ্লেন দেখা যায় যে অনেক সময় ধরে টিভি দেখছে বা কোনো স্ক্রিনে কাজ করছে বা কম্পিউটার বা মোবাইল স্ক্রিন, এই ধরনের ক্ষেত্রে দেখা যায় চোখে পানি পড়ছে। এই ক্ষেত্রে স্যার কারণটা কি? এটা একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এটা এখন একটু কমন। এটা আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। কম্পিউটারে বা আমরা টিভি স্ক্রিনের সামনে যখন আমরা অনেকক্ষণ কাজ করি, নর্মালি আমরা আসলে চোখে পলক ফেলি একটা রেট আছে 12 থেকে 20 বার প্রতি মিনিটে। তো যখন আমরা খুব খেয়াল করে কোনো দিকে নজর করি, সেটা টিভির স্ক্রিনই হোক আর আমার ল্যাপটপ বা ডেস্কটপের ইয়েতেই হোক, তখন চোখের পলক ফেলার পরিমাণ কমে যায়। এতে করে হয় কি, চোখের উপরে একটা পাতলা থিন টিয়ার ফিল্ম বা অশ্রুর একটা খুব পাতলা একটা আবরণ থাকে চোখের উপরে, যেটা কর্নিয়াকে নিরাপদ রাখে। চোখের সবচেয়ে উপরে যে গুরুত্বপূর্ণ যে অংশ, কালো স্বচ্ছ যেই অংশ, তাকে বলে কর্নিয়া। এই কর্নিয়াটাকে নিরাপদ রাখে এটা। কিন্তু অনেকক্ষণ চোখ মেলে থাকার কারণে ওইটা ড্রাই হয়ে যায়। তখন হয় কি, ওই একটা বার্নিং সেন্সেশন বা একটা জ্বালাপড়ার ভাব হয়ে তখন চোখের স্বয়ংক্রিয়ভাবেই চোখের স্নায়ু অতিরিক্ত কিছু পানি তৈরি করে,
ওই সময় পানিটা চলে আসে, তখন একটু মুছতে হয়। এই জন্য আমরা এদেরকে আমরা সবসময় যারা অনেকক্ষণ কম্পিউটার ইউজ করেন তাদেরকে বলি কিছুক্ষণ পর একটু চোখে রেস্ট দিতে, অথবা কিছুক্ষণ পর চোখটা একটু বন্ধ রাখতে। যখন খারাপ লাগে তো চোখটা একটু বন্ধ রাখবেন, বা অনেকক্ষণ ধরে স্ক্রিনে তাকাবেন না। অনেক সময় স্ক্রিনের উপরে যদি আপনি একটু যদি বেশি একটা হালকা একটা ইয়ে দিতে পারেন, একটা কাভারিং দিতে পারেন, যেটা একটু অর্থাৎ আলোটাকে কমাবে, সেটা ভালো। আবার অনেকে ড্রাইয়েই ওইভাবেই প্রথম ধরা পড়ে, অর্থাৎ শুকনা চোখ যে পরিমাণ পানি তৈরি হওয়া দরকার তা তৈরি হচ্ছে না, তখন আমরা রিপ্লেসমেন্ট, টিয়ার রিপ্লেসমেন্ট বা কৃত্রিম অশ্রুজল দিই, যেটা দিয়ে ওই চোখে আপনি যখন কম্পিউটারে বসবেন তার আগে 1 ফোঁটা দিয়ে নিলেন, মাঝখানে খারাপ লাগলে আবার দিলেন। এটাও একটা চিকিৎসা। আরেকটা হচ্ছে দেখা যায় এইসব রোগীদের চোখের ব্লেফারাইটিস থাকে কারো, অর্থাৎ চোখের লিড মার্জিনে, চোখের পাপড়ির গোড়ায় এক ধরনের রোগ থাকে। ওইটা একটু খুব সিম্পল একটা চিকিৎসা, সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে গরম পানিতে 2টা চোখই সেঁকবেন। 1 মগ গরম পানিতে একটু সুতি কাপড় চুবিয়ে চোখ বন্ধ করে চোখের পাপড়িতে 1 মিনিট ডান চোখ 1 মিনিট বাঁ চোখ সেঁকাই দেবেন। এতে চোখের যেই লিপিড গ্ল্যান্ডস বা তেল গ্রন্থি থাকে একসাথে চোখের পাপড়ির গোড়ায়, এগুলো অ্যাক্টিভেট হয়, নর্মাল থাকে, এবং এতে করে ড্রাইয়ের সমস্যা কম থাকে। হ্যাঁ, ড্রাই থেকে কিন্তু বেশি পানি পড়ছে, এটা একটু অবাক করা হবে যে চোখটা ড্রাই হচ্ছে, মাঝে মধ্যে বেশি পানি এসে যাচ্ছে, করে পানি পড়ছে, যেটা আমরা আজকে আলোচনা করছি। যেটা স্যার একটু জানতে চাইবো যে এই যে চোখ দিয়ে পানি পড়ার যে আপনি বললেন, শুধু কি পানি পড়া নিয়েই আসছে, নাকি রোগীরা আরো কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে চোখের পানি পড়ার সাথে সাথে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য যে এমনকি ছোট বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়াও কিন্তু একটা দৃষ্টিঘাতী একটা রোগের প্রথম লক্ষণ, সেটা হচ্ছে গ্লোকোমা। যদিও এটা কম, 10,000 বাচ্চা একজনের হয়, কিন্তু জুভেনাইল গ্লোকোমা বা নবজাতকের গ্লোকোমা, এই গ্লোকোমায় কিন্তু চোখ থেকে পানি পড়ে। এইসব ক্ষেত্রে আলসেমি না করে বা দেখি কি হয় এই না করে চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ছোট শিশুদের এগুলোর ভালো চিকিৎসা আছে। আর মধ্যবয়স কিংবা তারপরে যে চোখে পানি পড়া, সেইটাতে যদি আমরা এ ব্যাপারে কেয়ারফুল না হই, তাহলে এ থেকে যে জটিলতাগুলো সেগুলো হতে পারে। তারপরে অনেক সময় ছানি অপারেশনের সময় তড়িঘড়ি করে ছানি অপারেশনে যদি ভালো করে চেক না করা হয় যে চোখের নেত্রনালীটা বন্ধ আছে কিনা, তাহলে ছানি অপারেশনের পরে ছানি অপারেশনটা জটিলতা হতে পারে, চোখের ইনফেকশন থেকে ছানিতে চোখের ভেতরে ইনফেকশন চলে যেতে পারে। ছানি অপারেশনের ক্ষেত্রেও এটা দেখতে হবে। আমরা আগে যদি কারো নেত্রনালী বন্ধ থাকে তাহলে সেটাকে অপারেশন করে চালু করে নিতে হবে। আচ্ছা স্যার, চোখ দিয়ে পানি পড়ার যে রোগ সম্পর্কে বলছি আমরা, তো সেখানে চিকিৎসা সুযোগ কি কি আছে? এখন আমাদের সব জায়গায়, দেশের সব অংশেই চোখের ভালো বিশেষজ্ঞ সারা দেশেই আছেন। তাদের কাছে আমরা আমাদের রোগীরা ভালো চিকিৎসা, এটার জন্য খুব সহজ এবং ভালো চিকিৎসা, এবং ব্যয়বহুল না। এই চিকিৎসাটা ব্যয়বহুল না। চোখের নেত্রনালী অপারেশন যেটা কেটে অপারেশন, আর অধুনা লেজার ডিসিআর বা ড্যাক্টোস্টেরোনস্টমি অপারেশন, যেটা লেজার রশিদে করা হয়, সেটাও চালু হয়ে গেছে। সেটাও দেশের বড় বড় শহরগুলোতে পাওয়া যাচ্ছে, রাজধানী শহর সহ। তো সেটা তো আমরা যেতে পারি। আর যে কনভেনশনাল ডিসিআর বা যেটা কেটে আমরা চোখের নেত্রনালী নতুন করে একটা রাস্তা বানিয়ে দেওয়া হয়, এটাও খুব ভালো এবং খুব সেফ একটা অপারেশন। আচ্ছা, সেক্ষেত্রে ঝুঁকির কোনো সম্ভাবনা নেই? এক্ষেত্রে কেয়ারফুলি অপারেশন করলে ঝুঁকির সম্ভাবনা খুবই কম। স্যার একটু জানতে চাইবো যে চোখ দিয়ে পানি পড়ছে, এটা যদি কেউ চিকিৎসা না করে রেখে দিল, সেক্ষেত্রে সে কি ধরনের সমস্যা অনুভব করতে পারে? আসলে এটা তো একটা সোর্স অফ ইনফেকশন থেকে যাচ্ছে সারাক্ষণই। তো সেই জায়গায় আমি যেমন বলেছি আগেই যে এক হচ্ছে যে একটা সোশ্যাল একটা, আপনি বসে আছেন কোথাও দাওয়াতে গেছেন, একটু পর আপনি টিস্যু দিয়ে চোখ মুছতে হচ্ছে, মনে হচ্ছে খুবই অস্বস্তিকর একটা অবস্থা। এটা যেমন তার চেয়ে বেশি গুরুতর হচ্ছে যে একটা নদী বা একটা ড্রেন যদি বন্ধ থাকে একটা জায়গায়, পানিটা সেখানে পচে যায়, যেমন ঠিক তেমনি চোখ থেকে নাকে পানি চলাচলে যে স্বাভাবিক রাস্তাটা, এটা যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে রোগ জীবাণু বৃদ্ধি পেতে থাকে, এবং তা থেকে চোখের কর্নিয়াতে সেটা এসে চোখের কর্নিয়াতে সামান্য একটু কারণেই চোখের কর্নিয়াতে ঘা হয়ে যেতে পারে, সেখান থেকে চোখটাই নষ্ট হয়ে যেতে পারে। এবং তখন তো আর কিছু করার থাকে না, চোখটা নষ্ট, কর্নিয়া ঘা হয়ে গেলে পরে পরবর্তী যে জটিলতা সেটা তার দৃষ্টিঘাতী বা দৃষ্টি বিনাশী। সেই ক্ষেত্রে এই জন্য চোখের পানি পড়ার
চোখে হেলা করা উচিত না। স্যার একটু জানতে চাইবো যে নবজাতকের ক্ষেত্রে আপনি বলছিলেন যে 3 থেকে 6 মাসের মধ্যে আপনা থেকেই হয়তো খুলে যাচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে খুলে যাচ্ছে না সেই ক্ষেত্রে করণীয় কি? আসলে আমরা ওই জন্য ওয়েট করব না, যে খোলা পর্যন্ত ওয়েট করব না। আমরা খুব সহজেই চোখের কোণায় আমরা মাকে বা বাবাকে দেখিয়ে দিই ঠিক কীভাবে মেসেজটা করতে হবে। আচ্ছা, একটা খুব পাতলা মেমব্রেন চোখ এবং নাকের মাঝামাঝি যেই জায়গাটায় নেত্রনালীর শেষ প্রান্তে ছোট্ট একটা পাতলা মেমব্রেন থাকে, যেটা আসলে খুলে যায় না, শেষ প্রান্তটা খুলে নেই বলেই পানি পড়ছে। তখন খুব একটা চোখের কোণায়, চোখ এবং নাকের গোড়ায়, চোখের কোণায় এই জায়গায় আঙুলের মাথা দিয়ে যে একটু প্রেস করা হয়, মেসেজ করা হয়, একটা বিশেষ নিয়মে মেসেজ করা হলে চোখের ভেতরে প্রেসার বেড়ে যায়, যে জমা পানিটা, ওতে করে সেই প্রেসারেই নাকের শেষ প্রান্তের রাস্তাটা খুলে যাচ্ছে। এটা নিয়মিত করলে কয়েকদিনের মধ্যে কিংবা দেখা গেল 15 দিন 1 মাসের মধ্যে খুলে যায়। যে ক্ষেত্রে খুলে না সেক্ষেত্রে আমরা সার্জারি করি। সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম হঠাৎ করে চোখ থেকে পানি পড়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমাদের শিশুদের ব্যায়ামের লাস্ট এপিসোডে আমরা দেখাবো কিক বক্সিংয়ের আরেকটা মুভ, এবং এখানে আমাকে এই মুভগুলোতে হেল্প করবে আমাদের ছোট বন্ধু লিও এবং কমব্যাট জিমের ফিটনেস ইনস্ট্রাক্টর মিস্টার আজম খান। আমরা এই মুভগুলোতে আমরা চেষ্টা করব যে ওদের যত বেশি মুভমেন্টের মাধ্যমে ক্যালোরি বার্ন করা, স্ট্রেংথ বিল্ড আপ করা এবং কনসেন্ট্রেশনটা গ্রো করা। ওকে লিও, আমরা বেসিক মুভ দেখি। প্রথমে জ্যাব, ক্রস অ্যান্ড রাউন্ড কিক। Yes, and again. Last one. ওকে, এখানে দেখা যাচ্ছে যে যখন সে করছে পাওয়ারটা ইউজ করতে হচ্ছে এবং লেগসের অনেকটুকু ফ্লেক্সিবিলিটি গ্রো হচ্ছে এবং কনসেন্ট্রেশনটা থাকতে হচ্ছে যে ঠিক টার্গেট মতো সে তার পাঞ্চটা বা কিকটা করতে পারছে কিনা, এর নিচে বা উপরে হয়ে যেন যায় না, মনোযোগটা তাকে রাখতে হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে অ্যাডভান্স মুভটা কি হবে। ফাইন, start. Okay, again, can you do it again? Nice, 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 fine. তো আমরা এখানে তোমাকে এই মুভগুলো খুব পছন্দ হলো? হ্যাঁ, ফাইটিংটা সবচেয়ে বেশি পছন্দের? হ্যাঁ, ওকে। আমরা দেখছি যে ফাইটিং মুভগুলো বাচ্চাদের খুব বেশি পছন্দ হয় এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে ওর অনেক বেশি সার্কেলিং মুভমেন্টে যেটা হচ্ছে যে ব্যালেন্স রাখতে হচ্ছে, কনসেন্ট্রেশন বিল্ড আপ হচ্ছে এবং সে এনজয় করছে। তো আমরা ব্যায়ামের শেষে যেটা বলবো যে অনেকে মারামারি দেখে অনেক সময় ভয় পেয়ে যান যে হ্যাঁ মারামারি করাটা শিশুর জন্য উপযোগী হবে কিনা। তো সব ক্ষেত্রেই বলবো যে শিশুদের অ্যাক্টিভিটির সময় আপনাদের আন্ডার সুপারভিশন রাখতে হবে, এক্সপার্ট কারো কাছে করতে হবে এবং সেফটি মেজারটা রাখতে হবে। অনেক ক্ষেত্রে এমন করা যেতে পারে যে গার্ড ইউজ করলেন যে যেন আঘাতটা না পায়, এবং তবে যদি এক্সপার্ট কার কাছে করেন তখন কিন্তু ওই ভয়গুলো থাকে না। পাশাপাশি কোনো ধরনের যেন কোনো ধারালো বা কোনো ধরনের কোনো কিছু না থাকে যে যদি সে করতে গিয়ে ইমব্যালেন্স হয়ে পড়ে যায় যেন আঘাত না পায়, এবং কন্ট্রোলড মুভমেন্টে তাকে আগে প্র্যাকটিসটা করতে হবে যেন প্র্যাকটিস করতে গিয়েই সে আঘাতটা না পেয়ে যায়। এবং বলা যায় যে সত্যিকার অর্থে মার্শাল আর্ট কিন্তু ইউজ করা হয়েছিল যে যুদ্ধবিদ্যা, মানে কি যে আপনাকে একটা ডিসিপ্লিনড ওয়েতে সব কিছু শেখা। তো এখানে আমরা কিক বক্সিংয়েও আমরা তাই বলবো যে যদিও দেখা যাচ্ছে মারামারি, কিন্তু শেখার সময় এটা খুব আস্তে আস্তে একটা শিশুকে কিন্তু সব ব্যাপারে ডিসিপ্লিনভাবে গড়ে তোলে, কারণ তাকে সব ব্যাপারে খেয়াল করতে হয়, শুধুমাত্র ইচ্ছে মতো করলেই হয় না। তো শিশুকে হেল্প করার জন্য অবশ্যই আপনারা অভিভাবকরা ওই ধরনের সুপারভিশন বা এক্সপার্টের সাথে কনসাল্ট করে তারপর করবেন। প্রিয় দর্শক, জামরুল আমাদের সবারই খুব পরিচিত এবং একটি সুস্বাদু ফল। এই ফলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। জামরুল আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই কিন্তু জামরুল পাওয়া যায়। দুটি রঙে সাধারণত আমরা জামরুলকে দেখে থাকি, গোলাপি এবং সাদা। পৃথিবীর অন্যান্য দেশে জামরুলকে বলা হয় লাভ অ্যাপেল বা রোজ অ্যাপেল। এছাড়াও জামরুলের কিন্তু আরও অনেক নাম রয়েছে। পুষ্টির দিক থেকেও কিন্তু জামরুলের রয়েছে অনেক গুণ। যদিও এটাকে অ্যাপেল বলা হয়, রোজ অ্যাপেল বা লাভ অ্যাপেল, কিন্তু আপেলের মতো স্বাদ বা গন্ধে খুব তীব্রতা না থাকলেও পুষ্টির দিক থেকে কিন্তু জামরুল পিছিয়ে নেই। খুব ছোট একটি ফল হলেও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় জামরুলকে নিয়ে কিন্তু অনেক গবেষণা করা হয়েছে।
2013-এর একটি গবেষণায় দেখা গেছে যে জামরুল আমাদের রক্তের ট্রাইগ্লিসারাইড অর্থাৎ চর্বি কমাতে সাহায্য করে। 2008-এর একটি গবেষণায় দেখা গেছে জামরুল কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই জামরুলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটিস, যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও দর্শক, জামরুলের ফাইটোকেমিক্যালস আমাদের শরীরে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে, যা ত্বকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর আরও কয়েকটি গবেষণায় দেখা গেছে যে ব্লাডের গ্লুকোজের নিয়ন্ত্রণে জামরুলের রয়েছে দারুণ কার্যকরী ভূমিকা, কারণ জামরুল থেকে কিন্তু ব্লাড সুগার রক্তে ধীরে ধীরে বাড়ে, ফলে ডায়াবেটিক রোগীদের জন্য জামরুল খুব ভালো একটি ফল। কিন্তু জামরুল যেহেতু অনেক বেশি মাত্রায় টেস্টি না, বাট এটা অনেক হেলদি, তাই খাওয়ার ক্ষেত্রে এটাকে একটু ভিন্ন রকম করে খেলে কিন্তু আপনারা অনেক স্বাদ পেতে পারেন। যেমন জামরুল কুচি করে তার সাথে একটু লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে সালাদ হিসেবে খেলে কিন্তু এর কোনো জুড়ি নেই। এ থেকে আপনারা পাবেন সামান্য ক্যালোরি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস আপনার জামরুল থেকে পেয়ে যাবেন। জামরুল তাই প্রতিদিনের খাবারে 3 থেকে 4টি ফলের পরিবেশন হিসেবে খেলে আপনাদের শরীরের ফলের যে চাহিদা সেটা মোটামুটি পূরণ করা সম্ভব। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা বলে থাকি জামরুলের খাবারের কথা। এছাড়া হার্ট ডিজিজের পেশেন্ট এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সকলেই কিন্তু জামরুল খেতে পারবে। শুধুমাত্র কিডনি পেশেন্ট ছাড়া বাদবাকি যে কোনো সুস্থ মানুষ এবং যাদের অন্যান্য অসুখ থাকলেও তারা কিন্তু খাবারের তালিকায় জামরুলকে ফল হিসেবে বেছে নিতে পারেন। গোলাপি জামরুলে রয়েছে আরেকটি বিশেষ কার্যকরী ভূমিকা, অ্যান্টিঅক্সিডেন্ট। রঙের বৈচিত্র্যতায় এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। সুতরাং সব মিলিয়ে সাদা জামরুল বা গোলাপি জামরুল দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। অতিরিক্ত শব্দ হার্টের রোগ থেকে শুরু করে নানা রোগের কারণ হতে পারে, তাই আপনার গাড়ির হর্ন অহেতুক বাজানো থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, প্রত্যেকটা মানুষেরই এই রক্তনালীগুলা মলদ্বারের কাছে এসে শেষ হয় এবং এখান থেকে আমরা যেটা জানি যে ভেনগুলার উৎপত্তি হয়, যার মাধ্যমে রক্তটা পুনরায় মানুষের শরীরের দিকে অর্থাৎ হার্টের দিকে ফেরত আসে। কিন্তু এই জায়গাটায় যেহেতু কিছুক্ষণ সময়ের জন্যে রক্তটা থেমে থাকে, সেই অবস্থাতে দেখা যায় যে মলদ্বারের রক্তনালীগুলো স্ফীতি, পাশাপাশি মলদ্বারের যে পাতলা আবরণ থাকে অর্থাৎ মিউকোসা, সেটারও স্ফীতি ঘটে। এটাই মূলত আমরা জানি পাইলস বা অশ্ব বা আমরা যেটা বলে থাকি হেমোরয়েডস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।